হাই, আমি সুব্রত। শিক্ষায়তনে সকলকে স্বাগত। শিক্ষায়তন শিক্ষা সহায়ক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা মূলত ক্লাস 9, 10, 11, 12-এর বাংলা ভাষা বিষয়ে আলোচনা করব। বাংলা ভাষা বিষয়টাকে যতটা সহজ, যতটা সরল, যতটা সাবলীল করে তোমাদের কাছে তুলে ধরা যায় সেই চেষ্টাটাই আমরা এখানে করব। আর তোমাদেরকে অবশ্যই বলবো, করোনার এক ভয়াবহ অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি। স্কুল কলেজ সবই বন্ধ রয়েছে। বাড়িতে আছো, বেশি করে পড়াশুনো করো। আর বাংলা শিক্ষার জন্য বাংলা শিক্ষা সহায়ক ইউটিউব চ্যানেল শিক্ষায়তনের সঙ্গে থাকো। আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের আমাদের টপিক নীলধ্বজের প্রতি জনা, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যের 11তম সর্গ বা 11 পত্র নীলধ্বজের প্রতি জনা আজকে আমাদেরকে পড়তে হবে। নীলধ্বজের প্রতি জনা পাঠের পূর্বে আমরা 3টি জিনিস একটু সংক্ষেপে জেনে নেব। 1. নীলধ্বজের প্রতি জনা লিখবার কারণ। 2. নীলধ্বজের প্রতি জনা পড়বার কৌশল। 3. নীলধ্বজের প্রতি জনার ঐতিহাসিক অস্তিত্ব। প্রথমটি কারণ। মাইকেল মধুসূদন দত্ত যখন নীলধ্বজের প্রতি জনা লিখছেন সেই সময়টা নবজাগরণের সময়। নবজাগরণ অর্থাৎ নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন সমাজ ব্যবস্থা, সব কিছু নতুন। সেইখানে অন্য সমস্ত লক্ষণের পাশাপাশি নবজাগরণের বিশিষ্ট লক্ষণ ছিল নারীর স্বাধীনতা, নারীর স্বাধিকার ইত্যাদি ইত্যাদি। কাজেই সেই সময়কার বীর রমণীদের বীরগাথা যেভাবে বীরাঙ্গনা কাব্য, তা প্রকৃতপক্ষেই সেই সময়ের নারীদের নবনির্মাণ বা বিনির্মাণ বলা যেতে পারে। 2. নীলধ্বজের প্রতি জনা পড়বার কৌশল। নীলধ্বজের প্রতি জনা পড়তে গিয়ে আমাদেরকে জানতে হবে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের জনক। মাইকেল মধুসূদন দত্ত এই যে ছন্দটি নির্মাণ করেছিলেন এটি ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণ। বাংলায় তথাকথিত যে ছন্দ ছিল সেটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে তিনি এই ছন্দের প্রচলন করেন। এই ছন্দে শব্দের চয়ন এবং বিরাম চিহ্নের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। তাই পূর্বেকার যে পাঠ রীতি প্রযোজ্য ছিল বাংলা ভাষায়, এই নতুন ছন্দে কিন্তু তেমনটা থাকবে না। কাজেই নীলধ্বজের প্রতি জনা পড়তে গিয়ে আমাদের কিন্তু বিরাম চিহ্নের ওপর আস্থা রাখতে হবে এবং লাইন ধরে ধরে পড়া যাবে না। বিরাম চিহ্নের ওপর গুরুত্ব দিয়েই আমাদেরকে পড়তে হবে। তাতে আমরা পাঠটা খুব সহজেই আয়ত্ত করতে পারব। 3. নীলধ্বজের প্রতি জনার ঐতিহাসিক অস্তিত্ব। নীলধ্বজ এবং জনা এই দুজনেই ইতিহাসের চরিত্র। মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ এবং তার স্ত্রী জনা। আমরা জানি মহাভারতের অশ্বমেধ পর্বে অর্জুন যে যজ্ঞ করেছিল সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটিকে ধরেছিল প্রবীর অর্থাৎ নীলধ্বজ পুত্র, এবং তার ফলে প্রবীরের সঙ্গে অর্জুনের যুদ্ধ হয় এবং প্রবীর নিহত হন। জনা পুত্র শোকে শোকাতুর এবং তার স্বামীর কাছ থেকে তিনি এই পুত্রের মৃত্যুর প্রতিবিধান চান। এই প্রেক্ষাপটেই রচিত হয়েছে নীলধ্বজের প্রতি জনা, অর্থাৎ পুরাণের কাহিনীর মধ্যে একটি কল্পনা তৈরি হয়েছে, যে কল্পনাটি খুব সহজেই মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে পরিবেশন করেছেন। এখন আমরা নীলধ্বজের প্রতি জনার মূল পাঠে প্রবেশ করি। এই বইটা সকলের কাছেই আছে আশা করছি, অথবা সবাই জোগাড় করে নিয়েছো কোথা থেকে হোক, বা টেক্সটটা হয়তো অবশ্যই পেয়েছো। আমাদের আজকের দিনে এমসিকিউর যুগে আমাদের কিন্তু টেক্সটটা ভীষণ ভালো করে পড়তে হবে,
এইটা বলে রাখা প্রয়োজন। কাজেই শুধুমাত্র নোটসের ভরসায় থাকলে হবে না, আমাদের টেক্সটটাকেও গুরুত্ব দেওয়া দরকার। আজকে নীলধ্বজের প্রতি জনার আমরা সম্পূর্ণ পাঠ করব না, কেননা কবিতাটি যথেষ্ট বড়। কাজেই নীলধ্বজের প্রতি জনার আমরা প্রথম পর্ব আজকে আলোচনা করব। নীলধ্বজের প্রতি জনায় মাইকেল মধুসূদন দত্ত যে ভূমিকা করেছেন সেটা এরকম: মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারে। আমি যেটা বললাম যে অশ্বমেধ পর্বের কথা বললাম, সেটাই এখানে বলা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অল্প বিস্তর জানি, আর যদি কিছু জানা প্রয়োজন পড়ে তাহলে বইয়ের পেছনেই এই টেক্সটের পাশেই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অল্প বিস্তর লেখা রয়েছে। এবং তোমাদের যদি বিশেষ কৌতূহল থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা টেক্সটের দিকে এগোই। বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, হ্রেষে অশ্ব গর্জে গজ, আকাশে উড়িছে রাজকেতু। অর্থাৎ রাজতরণে রণবাদ্য বাজছে, অশ্বধ্বনি করছে, গজ গজধ্বনি করছে এবং আকাশে রাজকেতু অর্থাৎ রাজ পতাকা উড়ছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমধ্যে রাজ সৈন্য। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি, তাই মাঝে মাঝেই কুচকাওয়াজ হচ্ছে। কিন্তু কোন হেতু? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে? অর্থাৎ তুমি কি দলবদ্ধভাবে প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সজ্জিত হচ্ছ, তৈরি হচ্ছ? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিচ্ছিতে নিবাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে। অর্থাৎ প্রবীর পুত্রের মৃত্যুর প্রতিবিধান করবে কিভাবে? না, ফাল্গুনীর লোহে এই শোকাগ্নি নির্বাপিত হবে। ফাল্গুনীকে না, অর্জুন। জেনে রাখো, ফাল্গুন নক্ষত্র যোগে জন্ম, তাই অর্জুনের নাম ফাল্গুনী। লোহে অর্থাৎ রক্তে। এই তো সাজ তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। অর্থাৎ বিস্ময় প্রকাশ করা হচ্ছে যে এটাই তো তোমাকে সাজে, তুমি তো ক্ষত্রকুলের মণি, অর্থাৎ তুমি ক্ষত্রিয়ের শিরোমণি, তুমি মহাবাহু। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, টুটো কিরীটির গর্ব আজি রণস্থলে। অর্থাৎ যেখানে গজ তার সুর উঁচিয়ে নিনাদ করছে সেইখানে ছুটে যাও, এবং কিরীটি অর্থাৎ আবার পার্থের অপর নাম কিরীটি, পার্থ মানে অর্জুন, অর্জুনের অপর নাম কিরীটি, কিরীটির গর্ব আজকে তুমি রণে নির্বাপিত করো। খণ্ডমুণ্ড আনতার শূল দণ্ড শিরে, অন্যায় সমরে মূঢ় নাসিল বালক। অর্থাৎ বালক অর্থাৎ প্রবীরের কথা বলা হচ্ছে। প্রবীরকে অন্যায় যুদ্ধে হত্যা করা হয়েছে। কেন অন্যায় যুদ্ধ? না, প্রবীর না বালক, তাই তার মধ্যে ক্রোধ থাকা স্বাভাবিক, কিন্তু পার্থের তা বোঝা উচিত ছিল। পার্থের প্রবীরকে নিরস্ত্র করা উচিত ছিল, তিনি তা না করেন, প্রবীরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছেন, তাই এটি অন্যায় যুদ্ধ। নাশো মহেশ শাসো তারে, ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্য। অর্থাৎ হে মহাবীর, তুমি শেষ করে দাও পার্থকে, আমি তবেই এই যে জ্বালা অর্থাৎ পুত্র শোক আমি সব ভুলে যাব। আসলে নীলধ্বজের প্রতি জনার শুরুতে জনা বিস্মিত হয়েছেন এবং পরে হয়েছেন হতাশ। প্রথমে বিস্ময় কিসের জন্য? যে নীলধ্বজ কি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিচ্ছিতে যাচ্ছেন,
এই বিষয়। কিন্তু পরে দেখলেন না, এমনটা হচ্ছে না। সেটা আমরা এর পরে পাবো ধীরে ধীরে। জন্মে মৃত্যু বিধাতার এই বিধি জগতে, অর্থাৎ জন্মালে মৃত্যু হবে, এটাই বিধাতার নিয়ম। ক্ষত্রকুল ও রত্নপুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পরি গেছে স্বর্গধামে, কি কাজ বিলাপে প্রভু। পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজ বলে। অর্থাৎ বলা হচ্ছে যে প্রবীর ক্ষত্রিয়ের পুত্র, সে সম্মুখ সমরে পড়ে স্বর্গধাম লাভ করেছে। অর্থাৎ সে অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সে যুদ্ধ করেছে এবং যুদ্ধের পরিণতি হিসেবে সে স্বর্গে স্থান পেয়েছে। তার জন্য দুঃখ করে ক্ষত্রিয়ের মান ভ্রষ্ট হয়েও না। ক্ষত্রিয় যুদ্ধ করে, তুমিও প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করতে পার্থের হত্যা করো বা পার্থের সঙ্গে যুদ্ধে লিপ্ত হও, অন্তত পক্ষে সেটি বলতে চাওয়া হয়েছে। হায় পাগলিনী জনা, আমি যেটা বলছিলাম একটু আগে, বিস্ময় থেকে হতাশা, এখানে এসছে হতাশা। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাহিছে উথলিছে বিনাদ ধ্বনি। অর্থাৎ কিন্তু না, এসব কিছুই হচ্ছে না। ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম এসব কিছুই প্রতিপালন হচ্ছে না। আসলে যেটা হচ্ছে যে নর্তকী নাচছে, গায়ক গাইছে, বিনাধ্বনি ঝঙ্কার হচ্ছে, হ্যাঁ, এইসব হচ্ছে সবার মধ্যে। আসলে কি হয়েছে না, তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রোত্তমেবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। অর্থাৎ সম্পূর্ণরূপে হতাশ হচ্ছেন ধীরে ধীরে জনা, যে পার্থকে নীলধ্বজ তার সিংহাসনে বসিয়েছেন এবং অতিথি নারায়ণ জ্ঞানে তার সেবা করছেন। এটাতে ভীষণভাবে দুঃখিত হয়েছেন জনা। কি লজ্জা, দুঃখের কথা, হায় কবকারে হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। অর্থাৎ বলছে পুত্রের শোকে কি আপনার মতিভ্রষ্ট হলো, আপনার কি সব লোপ পেয়ে গেল, আপনি কি পুত্রের শোকে এতটাই হতজ্ঞান যে পুত্রের হত্যাকারীকে আপনি বসিয়েছেন পুত্র হারিপ, অর্থাৎ পুত্রের হন্তাকে আপনি বসিয়েছেন সিংহাসনে। রে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধন হরিলা কি তিনি জ্ঞান তব। অর্থাৎ হায় দারুণ বিধি, সমগ্র রাজ্য আজকে অন্ধকারে ছেয়ে গেছে, তিনি আমাদের পুত্রকে কেড়ে নিয়ে কি আপনার জ্ঞানটাও কেড়ে নিলেন, আপনার বুদ্ধিটাকেও কেড়ে নিলেন। তা না হলে কহ মোরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। বলা হচ্ছে পাষণ্ড পাণ্ডুরথী, কেননা পাষণ্ড সে একজন নাবালককে হত্যা করেছে, তাই পাষণ্ড। কেন মাহেশ্বরীতে সে অতিথি জানতে চাওয়া হয়েছে। কেমন তুমি হায় মিত্রভাবে পরশে করো, যাহা প্রবীরের লোহে লোহিত। অর্থাৎ প্রবীরের রক্তে যা রক্তাক্ত, অর্থাৎ পার্থের সর্বাঙ্গে প্রবীরের রক্তের স্নাত সর্বাঙ্গ, কাজেই সেই রক্তাক্ত শরীর তুমি কি করে স্পর্শ করো, তুমি কি করে তাকে অতিথি হিসেবে বরণ করো। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, প্রতিবিধান চাওয়া, এইটাই কি ক্ষত্রিয় ধর্ম হলো শেষ পর্যন্ত। কোথা ধনু কোথা তুন কোথা চর্মসী, নাভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণতার সভাতলে। তুমি যুদ্ধে আহ্বান না করে ধনু তুন চর্মসী সঙ্গে রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে বিদ্ধ না করে তুমি মিষ্টালাপে তার কর্ণের বিবাদ ভঞ্জন করছো। কি কহিব কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী, কি কহিবে ক্ষত্রপতি যত। অর্থাৎ যখন দেশ দেশান্তরে তোমার এই
কাপুরুষতা ছড়িয়ে পড়বে, তখন যত ক্ষত্রপতি আছে তারা কি বলবে? তারা কি চিৎকার করবে না? আজকে নীলধ্বজের প্রতি জানার প্রথম পর্ব এই পর্যন্তই। শীঘ্রই দ্বিতীয় পর্ব আসছে। এই পর্বে যা আলোচনা হলো সেই সম্পর্কিত যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। যত দ্রুত সম্ভব চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং শিক্ষায়তনের পাশে থেকো।